নমস্কার, আমি রজত সুব্রমুখী, এসএসসিএন এ আপনাদের প্রত্যেককে স্বাগত। ভোটের মাঠে খেলার কথা এই অনুষ্ঠানে আজকে আমাদের গেস্ট, তাকে আমি খুব বড় ইন্ট্রোডাকশন দিচ্ছি না। তিনি রাজ্যের মন্ত্রী, কলকাতার মেয়র, আমাদের কলকাতার খুব প্রতি নাগরিকের কাছের মানুষ, ববি হাকিম। আমরা ববিদা বলেই জানি। ববিদা, আমাদের শোতে ওয়েলকাম। এর আগে আমি তোমার যত ইন্টারভিউ করেছি বা দেখেছি, তাতে তুমি কিন্তু একটা পায়জামা পাঞ্জাবি, তোমার ট্র্যাডিশনাল ড্রেস। আজকে এই ড্রেসটা হঠাৎ? কারণ তুমি আমার ক্লাবে এসছো, আর ক্লাবে আমরা স্পোর্টস ড্রেসে থাকি, কারণ দিস ইজ এ স্পোর্টস ক্লাব। আমার চেতলা অগ্রণী ক্লাব, আমার পাড়ার ক্লাব। এখানে আমরা, এটা স্পোর্টস ক্লাব, সব রকম স্পোর্টস আছে এখানে। সেই জন্য আমরা জেনারেলি ক্লাবে যখন আসি এই ড্রেসটা পরেই আসি। ওইটা তোমার তো এখন নির্বাচনী প্রচারের ব্যস্ততা, কলকাতা বন্দরের, তুমি বন্দর কেন্দ্রের প্রার্থী। এই সারাদিন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছ, প্রেস কনফারেন্স করছো, ডোর টু ডোর করছো, তার মাঝখানে ক্লাবে আসার সময় পাও? হ্যাঁ, সব কাজ শেষ করে যদি সময় পাই তখন 1 ঘন্টা 8 ঘন্টার জন্য ক্লাবে না আসলে আমার মাইন্ড রিফ্রেশ হয় না। কারণ এত বন্ধু বান্ধব, খেলাধুলা, সবাইকে নিয়ে চর্চা করা, মাঝে মাঝে মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে ঝগড়া করা, এইগুলো ক্লাবে থাকে। তো এইগুলো নিয়েই আমার লাইফ, এবং এটা করতেই আমার ভাল লাগে, মানে আমি এন্টারটেইন হই এখানে। এই ইস্ট বেঙ্গল মোহনবাগান এখনো এখানে? হ্যাঁ, এখন এখন যতদিন বাঙালি থাকবে ততদিন ইস্ট বেঙ্গল মোহনবাগান থাকবে। বলতে আজকে ইন্টারভিউ করতে আসার আগে তোমার সঙ্গে একটু পড়াশোনা করছিলাম, তাতে দেখলাম একটা বহু পুরনো ইন্টারভিউ। তাতে তোমার একটা খুব ইন্টারেস্টিং বক্তব্য, এটা আমি একটু কথা বলতে চাই। 406 টাকায় তুমি ইস্টবেঙ্গল ক্লাবের মেম্বারশিপ নিয়েছিলে। 412 টাকা। হ্যাঁ, এইটা একটু শুনতে চাই যে সেটা। আসলে আমি 79-এ গ্রাজুয়েট হলাম। গ্রাজুয়েট হওয়ার পরে একটা জায়গায় চাকরিতে ঢুকলাম, একটা প্রাইভেট কোম্পানিতে। সেখানে আমার তখন মাইনে ছিল 450 টাকা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তার আগে 60 পয়সার গ্যালারিতে, 1 টাকা 20-র গ্যালারিতে তখনকার দিনে যে দাম ছিল, বা মাঝে মাঝে ওই পল্টুদাকে ধরে, তার যে চারা চাম্মনরা, তাদের ধরে ওই ডে স্লিপ নিয়ে অনেক সময় এমনি ঢুকিয়ে দিত মেম্বারশিপ গ্যালারিতে। তখন যে মেম্বারশিপ গ্যালারিতে বসে খুব হীনতার শিকার হতাম, যে আমি মেম্বার না, তবুও সোর্স করে বা কাউকে ধরে ঢুকে ম্যানেজ করে ঢুকে। সেটা যেদিন আমি ওই টাকাটা পেলাম, যেটা আমার নিজের স্যালারি, সেদিন ফার্স্ট আমি ইস্টবেঙ্গল ক্লাবে, তার আগে কথা হয়ে গেছিল পল্টুদার সাথে, ওইখানে আমি 412 টাকা দিয়ে ইস্টবেঙ্গল, আমার জীবনের প্রথম রোজগার দিয়ে আমি ইস্টবেঙ্গল ক্লাবের মেম্বারশিপ নিলাম। এসে বাবাকে বললাম, বাবা এই মাসের হাত খরচাটাও দিতে হবে। বাবা, কেন? তুই তো মাইনে পাচ্ছিস, আমার আরেকটা মাস চালিয়ে না। তো এত তোমার ইস্টবেঙ্গল প্রেম, মানে মোহনবাগান না হলে ইস্টবেঙ্গল কেন বলে? তার কারণ হচ্ছে যে আমার মামার বাড়ি ইস্টবেঙ্গল। আমার মায়ের জন্ম ফরিদপুরে, গোপালগঞ্জে। আর মামাদের সাথে, মামা বাড়ির সাথে আমার ছোটবেলা থেকে রিলেশনটা অত্যন্ত ক্লোজ। তাই আমার মামারা সব ইস্টবেঙ্গল ক্লাবের খেলা দেখতে যেত। সেই 70-র দশকে পরপর যখন 7 বার লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল, সেই সময় ওদের সাথে হাফ প্যান্ট পরে যেতে যেতে একটা ইস্টবেঙ্গলের উন্মাদনা আমার মধ্যে এসে গেছিল। এই যে এটা আজও আছে। আজও আছে। তো এই যে ইস্টবেঙ্গল ক্লাব করা, এই ইস্টবেঙ্গল ক্লাবের রেগুলার মাঠে যাওয়া, সেই সময় বলি না, ময়দানের খেলাধুলোর এনভায়রনমেন্টটা কেমন ছিল? খুব ভালো ছিল। এবং ঠিক যে এই আমাদের মতন এত ইনফ্রাস্ট্রাকচার ছিল না, আমরা অনলাইন ছিল না, আমরা ওই ঘোড়ার লাথি খেয়েও সারা রাত্রির রাত জেগে ইস্টবেঙ্গল মোহনবাগানের টিকিট কাটা, এবং তারপরের দিন যখন ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা হলো তখন 103 জন নিয়ে আবার খেলা দেখতে যাওয়া। হ্যাঁ, এইসব ছিল। তো তখন কিন্তু একটা আলাদা আবেগ ছিল, একটা উন্মাদনা ছিল। এবং তখন ধরুন এই যে ওয়ার্ল্ড কাপের খেলা বা ইউরোপিয়ান লিগের খেলা, এসব তো আমাদের সামনে ছিল না। তখন এটাই আমাদের কাছে একটা বড় পাওনা ছিল, যে আমরা ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান বা এই বড় বড় ক্লাবেদের খেলা, তখনকার দিনে যারা বড় বড়, যেমন ধরুন, তার আগে মেওয়ালাল খেলা আমি দেখিনি, কিন্তু হাবিব আকবর, সুভাষ ভৌমিক, সুরজিৎ সেনগুপ্ত, এদের তখনকার দিনে, বা মনোরঞ্জন দা,
এদেরই তখনকার দিনে আমার মনে হতো যে এরা আমাদের রোল মডেল। এরকম অটোগ্রাফ নেওয়ার জন্য দৌড়, পুলিশের বাড়ি খাওয়া। ওগুলো হয়েছে। ওদের একটা আমি ইস্টবেঙ্গল ক্লাব থেকে একটা জার্সি নিয়ে এসেছিলাম, সেটা পরে এই মাঠে খেলতাম। ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি পরে এখানে খেলছি। আমাদের এই পাড়াটা সবটাই মোহনবাগান। এই আমার প্রিয় বন্ধু ঢুকছিল, ও মোহনবাগান, সব আমাদের মোহনবাগান। আমরা গুটি কয়েক এই ক্লাবে যারা আমরা ইস্টবেঙ্গল সাপোর্টার তারা তখন ছিলাম। তো সেই সময় এই যে ঘটিবাঙাল দ্বন্দ্ব, ইস্টবেঙ্গল মোহনবাগান আছে একটা বিরাট, এতে তুমি কিভাবে থাকতে? এটা থাকতাম, ওই জেতার পরে ফ্ল্যাগ লাগানো, ওই ছোট অবস্থায় ছোট হাতে ফ্ল্যাগ লাগানো, নাচা, হই হই করা, হ্যাঁ, তারপরে জেতার পরে উন্মাদনা, যে পাগলামি করা, হ্যাঁ, ওই যা টাকা হাত খরচা পেতাম সেটা দিয়ে এই কয়েকটা রসগোল্লা কিনে নিয়ে এসে যার যার সামনে পেলাম খাওয়ালাম। এই যে আবেগটা তখনকার দিনে, এটা একটা আবেগ ছিল, যে আবেগটা এখন অনেকটা ছেলেদের মধ্যে মোবাইল আসার পর এটা কমে গেছে। এই যে ক্লাব প্রীতি, এই যে ইস্টবেঙ্গল মাঠে গিয়ে জীবনের প্রথম উপার্জন দিয়ে ইস্টবেঙ্গলের মেম্বারশিপ নেওয়া, কোনোভাবে কি এই যে তুমি একটা ক্লাব, একটা এত বড় ক্লাব চালাও, চেতল অগ্রণী, এটা কি সেই জায়গা থেকে কিছুটা তখন এটা একটা পুজো ক্লাব ছিল, মানে আমরা ছোট দেখেছি ছোট একটা পুজো করতাম, মানে ক্লাব মানে কয়েকজন মিলে এখানে পুজো করা হতো, আমাদের যারা সিনিয়র ছিল তারা, তারপরে আমাদের কাছে এলো, তারপরে আস্তে আস্তে আমরা এই ক্লাবটা বানালাম, এত বড় ক্লাব হয়ে গেছে। তো ঠিক যে ইস্টবেঙ্গলকে দেখে ঠিক হয়নি, কিন্তু একটা ক্লাব হবে, পাড়ায় খেলাধুলা হবে, আমরা যে জিনিসগুলো আমি পাইনি একটা সময়, দেখুন এটা হলো আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার পাড়া, আমার এই এলাকা এক্সটেন্ডেড ফ্যামিলি। আমার বাবা নিশ্চিতভাবে ক্যালকাটা পোর্টের অফিসার ছিল, বড় অফিসার ছিল, আমাদের ছোটবেলার থেকে বাড়িতে সব ছিল। কিন্তু আমার যে গ্রেটার ফ্যামিলি, সেই ফ্যামিলি কিন্তু আমরা লোয়ার মিডল ক্লাস সোসাইটি। সেখানে এই মাঠে আমরা লুঙ্গি পরে চাটাই পেতে লোডশেডিং এ শোয়া, আমার বাড়িতে আমাদের পাড়ার সবাই মিলে গিয়ে পড়াশোনা করা, বা বিকম ফাইনালটাও আমরা আমাদের বাড়িতেই, খাওয়া দাওয়া হয়ে গেলে ডাইনিং টেবিলের মধ্যেই আমরা সব পাড়ার ছেলেরা গিয়ে একসাথে পড়াশোনা করতাম। তো সেই সময় থেকে আমাদের একটা বন্ডিং রয়েছে, যে আমাদের এই ক্লাব সম্বন্ধে, পাড়ার সম্বন্ধে একটা বন্ডিং। এই মাঠটা যখন প্রমোটার নিয়ে নিচ্ছে তখন মনে হচ্ছে যেন আমার বাড়িটা নিয়ে নিচ্ছে। তো যে সেটা একটা বড় হিস্ট্রি, সেটা মাঠটাকে বাঁচাতে পারলাম। তখন আমি কিছু না, মানে কাউন্সিলরও না, কিছুই না, এমনি ববি পাড়ার। তো সেই সময় থেকে একটা ইনভলভমেন্ট রয়েছে পাড়ার। তো এখন আমি দেখলাম যে আমার কলকাতার সব ক্লাবের আমার মেম্বারশিপ রয়েছে, অনারি মেম্বারশিপ। সে টরি ক্লাব বলো, রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব বলো, লেক ক্লাবের আমি মেম্বার, ডিকেএস এর মেম্বার, সব আরসিটিসি মেম্বার, সিসিএফসি মেম্বার, সব মেম্বার। এখানে আমি যাচ্ছি আর আমার ফ্যামিলি যাচ্ছে, কিন্তু আমরা যাকে নিয়ে বড় হয়েছি সেই ফ্যামিলিকে আমি ওখানে নিয়ে যেতে পারছি না। তাদের জন্য ওখানে যা যা আমি দেখি সেটা এখানে তৈরি করছি, যাতে একই ফেসিলিটি আমার ফ্যামিলি যেটা ওখানে পাচ্ছে আমার জন্য যাতে আমার গ্রেটার ফ্যামিলি যেন একই ফেসিলিটি এখানে পায়। শুধু ওইসব ক্লাবে ড্রিঙ্ক হয়, এখানে ড্রিঙ্ক হয় না। এটা তো জানতাম না। তুমি ভেতরে একদিন চলো, আমি তোমার দেখাচ্ছি সব। আচ্ছা, তোমার এই ক্লাবে শুধু কি তৃণমূল কংগ্রেস মানসিকতা? বিজেপি, সিপিএম সবাই? না, বিজেপি এই পাড়ায় নেই, কিন্তু সিপিএম আছে। দু একজন আমার সাথে ঝগড়া হয়, আমার ছোট ভাই আছে, মানে আমার এই পাড়ার একটা ভাই, সে সিপিএম করে একদম অ্যাক্টিভলি। এই বুথেই তার বাবার, আমি যখন আমি এই বুথে বসতাম, আমার বাবা আমার বিরুদ্ধে বসতো, এখন ছেলে বসে, কিন্তু সে এই ক্লাবের খুব অ্যাক্টিভ মেম্বার, ওদের ফ্যামিলিটাই রয়েছে। বা এরকম অনেক আছে, এখানকার যে সিপিএম এর এলসিএস আছে, সেও এই ক্লাবের মেম্বার। সুতরাং এই ক্লাবের পলিটিক্সটা নেই, এই ক্লাবের সবাই মিলে আমরা একসাথে রয়েছি, এই পাড়ায় আমরা একসাথে থাকি। আচ্ছা, এই যে ববিদা, তুমি যেটা বললে সত্যি আউটস্ট্যান্ডিং। তুমি নিজে কোনোদিনও খেলাধুলা করেছো? হ্যাঁ, আমি এই মাঠে গেলে, মানে আমার খেলা মানে লিমিটেশন হচ্ছে এখানে। দু একবার ওই খোকনদার ক্যাম্পে গেছিলাম, খুব জোর দৌড় করিয়েছিল বলে আর চাইনি। কিন্তু আমার লিমিটেশন, আমি হলাম স্পোর্টস অর্গানাইজার, স্পোর্টস ম্যানদের থেকে স্পোর্টস অর্গানাইজেশনটা আমি ছোটবেলার থেকেই টুর্নামেন্ট করা, অ্যারেঞ্জমেন্ট করা, খেলানো, টিম নিয়ে যাওয়া, এই কাজগুলো বেশি করেছি, নিজে সংগঠন।
এই যে তোমার এই সাংগঠনিক ভূমিকা, ক্লাব পরিচালনা, মাঠে যাওয়া, এটা তোমার রাজনীতিবিদ হয়ে উঠতে কতটা সাহায্য? এটাই আমার লিড আছে। এই ক্লাব যদি না থাকতো, ছোটবেলার থেকে এই ক্লাবে পাড়ায় আড্ডা না মারতাম, যদি এখান থেকে আমি তখনকার দিনে তো গাড়ি টাড়ি ছিল না, চেহারা টেহারা ভালো ছিল, কাঁধে নিয়ে শ্মশান পর্যন্ত গেলাম, কেউ মারা গেলে আমাদের এই ক্লাব থেকে ডেকে নিয়ে যাওয়া হতো। এখানে যদি কারোর বিয়ে হতো, পরিবেশন আমাদের করতে হতো। সব বাড়িতে, যার বাড়িতে বিয়ে হচ্ছে, ঠাকুর রান্না করবে, তার পরিবেশনটা আমাদের হাতে, ক্লাবের ছেলেদের হাতে। ক্যাটারিং ঢোকেনি তখন, এই গাড়ি নেই, সুতরাং বলো হরি হরি বল করতে করতে কাঁধে নিয়ে যাওয়া, কেউ কারো অসুস্থ হলো হসপিটালে নিয়ে যাওয়া। তখন এই অর্গানাইজ করে ব্লাড ডোনেশন ক্যাম্প হতো না, কারো রক্তের দরকার লেগে বিছানায় ওই হসপিটালে শুয়ে পড়লাম, একটা বোতল রক্ত দিলাম, একটা বোতল রক্ত পেয়ে গেলাম। এই যে কাজগুলো ছোটবেলার থেকে করেছি, এইটা দিয়ে হয়তো এই এই পাড়ার এই ছেলেরা যারা আমার বন্ধু বান্ধব, তাদের মধ্যে আমি লিডারশিপ বলি, যে বিশেষ করে এই মাঠটা যখন প্রমোটাররা নিচ্ছিল, তখন যে লড়াইটা লড়েছিল, তখন শ্মশান স্বপন বলে একজন ছিল, খুব ডেঞ্জারাস, তারা এসে দখল নিচ্ছে, তাদের বিরুদ্ধে লড়াই সংগঠন করা। এটা আমাকে হেল্প করেছে পরবর্তীকালে আমার এই যে নামটা, এই যে আমার চেতলায় নাম করা, এই যে লোকের বিপদে আপদে দৌড়ে যাচ্ছি। তখন যারা কংগ্রেসের যারা আমাদের এমএলএরা ছিলেন, অনুপ চন্দ্র ছিলেন, তারপরে সৌগত রায় এলেন, হ্যাঁ, তারা বা তারা এই কানাই সরকার ছিলেন, তারা যখন এই পাড়ায় আসতো ক্যাম্পেইন করতো, তখন আমাকে ডেকে নিত ছোট ছোট, তখন আমি ওদের এই বাড়ি বাড়িগুলো নিয়ে যেতাম। সেই থেকে আমার কিন্তু অ্যাকচুয়াল পলিটিক্সে ইনভলভ। তারপর থেকে যখন মমতা ব্যানার্জির ইয়ে তৈরি হলো, তারপরে কংগ্রেস, ইউথ কংগ্রেস মমতা ব্যানার্জি রয়েছে বলেই আমি পলিটিক্স করি, নাহলে আমি ভেবেছিলাম যে এই পাড়ার ইলেকশনের দিনের পলিটিক্স দেবো, তারপরটা ব্যবসা ট্যাবসা করবো, ফ্যামিলি চালাবো, এরকম। তবে মমতাদির উত্থানের সাথে সাথে আমাকে এটার মধ্যে, যেহেতু আমার ঠিক পাশের পাড়া। এটা কি সত্যি যে তুমি ক্যানিং এ একটা আইস ফ্যাক্টরি করেছিলে 5 বন্ধু মিলে? হ্যাঁ, এই পাড়ারই 5 জন মিলে আমরা আইস ফ্যাক্টরি করতাম। তখন এখানে যারা কনস্ট্রাকশন করতো তাদের ইট বালি সাপ্লাই করতাম। সেই ক্যাপিটাল করে ক্যানিং এ ফ্যাক্টরি করেছিলাম, এখন আছে ফ্যাক্টরি, ওই 5 বন্ধুই চালায়। মানে আমি বেরিয়ে এসেছি, আমার অন্য প্লাস্টিকের ফ্যাক্টরি 84 থেকে আমি স্টার্ট করেছি বলে আমি আলাদা চলে এসেছি, ওদের দিয়ে এসেছি, ওটা এখনো ওদের আছে। তার মধ্যে এক বন্ধু রিসেন্টলি মারা গেল। এইভাবে আমাদের পাড়ার সংগঠন বলো, খেলাধুলা বলো, এইভাবেই আমাদের চলছে। আমাদের এখান থেকে অরূপ ভট্টাচার্য উঠেছে, এখান থেকে সঞ্জয় সেন যে কোচ বাংলা, তখন রেলে চাকরি পেয়ে রেলে খেলতে গেল, ওকে নিয়ে ট্রায়ালে নিয়ে যাওয়া, এইসব কাজ তখন তোমার নামে যে ববি, এটা শোনা যায় ববি সিমসন বাবা মারাত্মক ববি সিমসনের ফ্যান ছিলেন, অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন সেই সময়। সেই থেকে আমার নাম ববি হয়েছিল, এবং সেই সময় বাবা ববি সিমসনের খেলা প্রচন্ড, সেগুলো অবশ্য তখন ডাইরেক্ট টেলিকাস্ট ছিল না, রেডিওতে, কাগজে দেখতো, বা কোনো সিনেমার ক্লিপিং এ দেখতো। সেই থেকে বাবা মারাত্মক ফ্যান ছিল, কেন জানি না, সেই থেকে আমার নাম ববি হয়েছে। এবং সামগ্রিকভাবে এখন বাংলার স্পোর্টস এর অবস্থা, স্পেশালি ফুটবল, সেই আমি বলছি যে সেই মাঠ পাগল, ইস্ট বেঙ্গল পাগল, ববিদার কি একটু খারাপ লাগে? নিশ্চয়ই খারাপ লাগে। তার কারণ হচ্ছে যে এখন আমাদের যে যুব সমাজ, যাদের মধ্যে পাগলামিটা থাকার দরকার, তারা এখন মোবাইলে কনসেন্ট্রেট করছে, মানে মোবাইল মুখী হয়ে গেছে, মাঠমুখীর থেকে এখন মোবাইল মুখী। এটাতে এই যে এত বয়সেও আমি ফিটনেস আছে, আমার দৌড়চ্ছি সারাদিন, একটা মারাত্মক পিঠে আমার জখম আছে, একটা পুলিশ মেরেছিল, সেই থেকে আমি ফিজিওথেরাপি করে এই বয়সে 70 হতে চললাম, আর 3 বছর বাকি। এই যে দৌড়চ্ছি, এখনকার ছেলেরা এটা পারবে না, তার কারণ হচ্ছে তাদের এই বসে বসে কথা বললে তাদের যে ফিজিক্যাল এবিলিটিটা, এটাকে নষ্ট হয়ে যায়। এই যে আমরা উন্মাদের মতন দৌড়েছি, ঘোড়ার লাঠি খেয়েছি, এর মধ্যে কিন্তু একটা ফিজিক্যাল ফিটনেস আমাদের ছিল। স্পোর্টস না করলে স্পোর্টসম্যানের এর সাথেই যে দৌড়ানো, অ্যাক্টিভিটির মধ্যে থাকা, বা এখন ধরো মিছিল মিটিং করা, এটার মধ্যে একটা কিন্তু অ্যাক্টিভিটি রয়েছে, যে টায়ার্ডনেস আছে। আমার বাড়িতে তুমি টায়ার্ড হও না, আমি টায়ার্ড হই না, ছোটবেলা থেকে টায়ার্ডনেস হওয়ার মতন যে প্রাচুর্য আমি পাইনি। আমি ছোটবেলা থেকে লড়াই করে করে এই জায়গায় এসেছি,
সুতরাং আমার এইটাই আমার জীবন। আর এখন এখন কি ইস্ট বেঙ্গলের হাওয়া দেখলে খারাপ লাগে বলিদা? খারাপ তো লাগে, খুব এমন জায়গায় চলে গেছে সিএসসির বিল থেকে পেমেন্ট করা যেতে পারে, কিন্তু ইস্ট বেঙ্গল সেই ইনভেস্টার কোথা দিয়ে পাবে যে আমরা ইলেকট্রিকের টাকা দেবো আর টিম তৈরি হবে? এরকম তো সব অর্গানাইজেশন নেই। তো ববি এখন এত এত ইনফ্লুয়েন্সিয়াল, এত পাওয়ারফুল, ববিদার ইনভেস্টার এটা ইনভেস্টার রং করে আসে না। ইনভেস্টার আসতে গেলে যার রেগুলার ফ্লো অফ মানি আছে, ইনভেস্টার আমি সিএসআর এ একটা হসপিটাল করে দিয়েছি, সিএসআর এ স্কুল কতগুলো করেছি, সে তো একবারে একটা সিএসআর, এই ক্লাবে আমার সিএসআর এ একটা বিরাট জায়গা কিনেছি, একটা প্রোগ্রাম আছে। কিন্তু প্রত্যেকবার টিম তৈরি করতে হলে সিএসআর এর থেকে হবে না। টিম তৈরি করতে হলে একটা বড় টিম, তার ওনারশিপ হতে হবে যে এগুলো ফ্লো অফ মানি দিতে পারবে। সেই ধরনের ইনভেস্টার এখন সত্যিকারের পাওয়া মুশকিল, যেই জন্য আইএসএল এর অবস্থাও খারাপ হয়ে গেছে, যে ওর থেকে রিটার্ন নেই বলে এখন কিন্তু আম্বানিরাও ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, সেই জন্য আইএসএল এর অবস্থা খারাপ হয়েছে। এখন এদিক ওদিক ধরে হয়তো আইএফএ হয়তো একটা দুটো ম্যাচ করাচ্ছে, কিন্তু যে ধরনের ক্রিকেটে টেলিভিশনের রাইটস যে ধরনের টাকা বিসিসিআই এর আসছে, সেই টাকা তো আইএফএর আসছে না। সুতরাং সে এদের এই ফুটবলটাকে এখানে সার্ভাইভ করানোটা খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। ববিদা, আমি একটা জিনিস দেখছিলাম যে তোমার ইন্টারভিউ করবো, এই প্রশ্নগুলো তো আসবেই। 2011 সাল লেগ যখন যাচ্ছে, সে বছর স্পোর্টস বাজেট 126 কোটি টাকা। 2026 এবছর ভোটান অ্যাকাউন্ট, এবছর তৃণমূল সরকারের স্পোর্টস বাজেট 840 কোটি টাকা, প্রায় 700 কোটি টাকা স্পোর্টস বাজেট গত 15 বছরে বেড়েছে। পশ্চিমবাংলার ক্রীড়া ব্যবস্থার কি উন্নতি হয়েছে সামগ্রিকভাবে? দেখো, নিশ্চিতভাবে উন্নতি হয়েছে। আর তুমি যদি আমাদের এতে যাও, ক্রীড়া ভারত মানে আমাদের সল্টলেক স্টেডিয়ামে যাও, তাহলে দেখবে আলাদা করে একটা টার্ফ হয়েছে, যেখানে আমাদের হকি স্টেডিয়াম হয়েছে, অন্য হয়েছে, জেলাগুলোতে স্টেডিয়াম তৈরি হচ্ছে, জেলাগুলোতে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে। কিন্তু ইন্টারেস্ট টুয়ার্ডস স্পোর্টস এটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়নি, ডিউ টু, আবার বলছি তোমার মোবাইলের জন্য। এই যে ছোটবেলার থেকে আমাকে খেলা দেখে আমাকে সুরজিৎ সেনগুপ্ত হতে হবে, আমাকে হাবিব আকবর তৈরি করতে হবে, সুভাষ ভৌমিক হতে হবে, এই যে ছোটবেলার থেকে আমাদের অনেকের ইচ্ছা ছিল, আমি হতে পারিনি, সঞ্জয় কিছুটা হয়েছে, কিন্তু ইচ্ছা হয়েছে। আমাদের মাঠে আরো কতগুলো এখানে চেতলার ছেলে, তারা সব ইস্টবেঙ্গলও খেলেছে, মোহনবাগানও খেলেছে, কিন্তু এখনকার সেই স্পিরিটটা নেই। এখন আছে, আমার নিজের এখানে টিম আছে, চেতলা অগ্রণী ক্লাব আমাদের টিম। আমি কখনো এই ডিভিশন সুপার লিগ খেলার জন্য করিনি। আমি এখানে কোচিং ক্যাম্প আছে, ছেলেদের কোচ করে আমরা এবার ফিফথ ডিভিশন থেকে ফোর্থ ডিভিশনে উঠলাম। ফোর্থ ডিভিশনে অব্দি আমি যাব, তার কারণ আমি চাই আমাদের এখানকার ছেলে মানে সবই জেলার ছেলে, আমরা এখানে মেস আছে, রেখে দিয়ে খেলাই। এই ছেলেগুলো আগামী দিনে খেলুক, যাদের ওরা পিক করতে পারবে। যেরকম আমার ভলিবলের কোচিং আছে, ভলিবলের আমার টিম আছে, আমি চ্যাম্পিয়ন, মানে আমার অগ্রণী ক্লাব লিগ চ্যাম্পিয়ন। সেখানেও কিন্তু আমি চাই যে এই গরিবের ছেলেগুলো খেলে কাস্টমস হোক, রেল হোক, চাকরি পাক। তাহলে আমার সোশ্যাল আপলিফমেন্টের জন্য এই কাজগুলো আমরা করছি এই ক্লাব থেকে। তো এই কাজগুলো মধ্যে দিয়ে যদি স্পোর্টসটাকে বাঁচিয়ে রাখা যায়। আর তোমার বিধানসভা এলাকায় এত বড় জায়গা, এতে স্পোর্টসের কোনো? বিধানসভা এলাকায় সেইভাবে নেই স্পোর্টসের, কারণ হাই ডেন্সিটি অফ পপুলেশন। কিছু এন্টারটেনমেন্ট স্পোর্টস এরিনা আছে, যেরকম টার্ফ করে এখন যেরকম আছে, ব্রিজের তলায় হয়েছে, যেটা তুমি বলছো আনন্দ মহিন্দ্রা, কারণ ওখানে ব্রিজের তলা হয়েছে, ওইটা হ্যাঁ ওখানে হয়েছে, এখানে একটা হয়েছে ব্রিজের তলায়, ফ্লাইওভারের তলায়। তো এইরকম কিছু এন্টারটেনমেন্ট রয়েছে, কিন্তু ওই রকম ভালো মাঠ নেই। কারণ তুমি যে এলাকা থেকে সব ক্যালকাটা পোর্ট ট্রাস্টের, আর যেগুলো আছে প্রচন্ড হিন্দি, কারণ বেশিরভাগই হচ্ছে ওই পোর্টের রিলেটেড, যারা কাজ করেন, ওই ড্রাইভার, খালাসি, হ্যান ত্যান, তাদের ওই
যে পোর্টের চারিদিকে যেগুলো জায়গা সেগুলো সেই সব জায়গা। এছাড়া আমাদের ওখানে স্কুল তৈরি করার জন্য স্পেস পেতে আমার খুব লড়াই করে করে কয়েকটা স্কুল তৈরি করেছি, কয়েকটা কলেজ তৈরি করেছি, গভর্নমেন্টের জায়গা দখল করে নিয়ে, মানে অফিসিয়ালি নিয়ে তারপরে গভর্নমেন্টের পারমিশন নিয়ে কলেজ তৈরি করেছি। কিন্তু এডুকেশনটাই আমার ওখানে এখন নিয়ে যেতে মানে ফোকাস হয়েছে, এডুকেশন, হেলথ কেয়ার। তো স্পোর্টসের সেই জায়গা নেই, তবে হ্যাঁ একটা জায়গা করেছি, ওই আবার টার্ফ করেছি, আর একটা ওই সিএসসির সামনে পাতলা জায়গা, সেখানে ফুল ফ্লেজেড এই স্পোর্টস হবে না, মানে এন্টারটেনমেন্ট স্পোর্টস হচ্ছে। কিন্তু একটাই আমাদের দেশে, মানে আমাদের রাজ্যে, দেশেও বটে, আমাদের রাজ্য মানে পলিটিশিয়ান বা পলিটিক্সে স্পোর্টস কি অনেক সেকেন্ডারি ইস্যু হিসেবে, মানে অনেক অনেক পিছিয়ে থাকা ইস্যু হিসেবে আছে না? তার কারণ হচ্ছে দেশে এখনো রুটি কাপড়ার মাকান, এইটার প্রায়োরিটি সব থেকে বেশি। স্পোর্টস এর এমন একটা এতে আছে, তোমার স্পোর্টসে যে সব দেশ দেখবে স্পোর্টসে নিয়ে খেলে, বা যেসব জায়গায় দেখলে যে স্পোর্টসের এই যে বড় বড় ক্লাবের টিম হচ্ছে, হাজার হাজার কোটি টাকার প্লেয়ার হচ্ছে, এদের অ্যাফ্লুয়েন্সি আছে। কেউ ডেভেলপিং কান্ট্রি কিন্তু স্পোর্টসে আসছে না। ডেভেলপ কান্ট্রি যেগুলো, বা যে কান্ট্রির পপুলেশন কম, সেই কান্ট্রিগুলো কিন্তু স্পোর্টসে, আজকে তুমি যতগুলো স্পোর্টস দেখবে সবাই কিন্তু সেখানে আছে। দু একটা নিশ্চিতভাবে আফ্রিকান কান্ট্রি বা আমাদের ল্যাটিন আমেরিকান যারা রয়েছে, তারা মাঝে মাঝে সরকার বলছে তোমার কমনওয়েলথ গেমস করবে, বলছে অলিম্পিকের জন্য ইয়ে করবে, করতে পারে, সেগুলো দেখানোর জন্য করতে পারে, কিন্তু আহ, তৈরি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে স্পোর্টস পার্সন তৈরি করা একটা আলাদা। আর আমি একটা অর্গানাইজ করলাম, অনেকটা টাকা ঢেকে দিলাম। এর আগে দিল্লিতে এশিয়াড হয়েছে, কিন্তু এশিয়াড হয়ে আমার এখান দিয়ে কটা গোল্ড মেডেল এলো, এশিয়াড হলো, কিন্তু আমার ইনফ্রাস্ট্রাকচার হয়ে এখানে কতগুলো ভারতবর্ষের গোল্ড মেডেল কত এলো, অলিম্পিকে আমার গোল্ড মেডেল কি আছে? মানে আমরা স্পোর্টস ওয়াচিং নেশন হিসেবেই থেকে যাচ্ছি, স্পোর্টস পার্টিসিপেটিং নেশন। তার কারণ হচ্ছে যে আমাদের এখনো সেই অ্যাফ্লুয়েন্সিটা আসেনি, যে আবাস যোজনা এগুলো যখন শেষ হয়ে যাবে তখন তারপরে কিন্তু স্পোর্টস আসবে। এটা ফ্যাক্ট অফ লাইফ। কারণ এটাই যে আমরা ওই জন্য দেখো, আমি নিজেও করেছি যে আমার ক্রিকেট কোচিং ক্যাম্প না করে গরিবের ছেলেরা যেগুলো খেলতে পারবে, ফুটবল, ভলিবল, এগুলোর ওপর আমি বেশি কনসেন্ট্রেট করি, যেগুলো গরিবের ছেলেরা খেলতে পারবে। ওই অত কিট টিট নিয়ে, ঠিক যারা একটা দুটো নিশ্চয়ই নাম করেছে, যারা খেলেছে ঠিক আছে, কিন্তু একেবারে যে ক্লাসটার কথা আমি বলছি, এই শ্রেণীটার কথা বলছি, সেই শ্রেণীকে আপলিফমেন্ট করতে গেলে আমাকে সেখান দিয়ে ধরো জঙ্গলমহল, এখন একটা সময় পিঁপড়ে খেত, এখন মমতা ব্যানার্জির দয়ায় ওখানে একটা ডেভেলপমেন্ট এমন হয়েছে, ওখান থেকে এখন কিন্তু প্লেয়ার উঠছে, অনেক প্লেয়ার উঠছে। হ্যাঁ, এই যে এটা ওই পর্যন্ত ডেভেলপমেন্টকে পৌঁছে দিয়ে স্পোর্টস এর ইন্টারেস্টটাকে পৌঁছানো, এটাই একটা বড় চ্যালেঞ্জ এখন আমাদের দেশে। মদন মিত্র, অরূপ বিশ্বাস, যদি আমি ববিদাকে জিজ্ঞেস করি পছন্দের বা পারফরমেন্সের নিরিখে এক দুই তিন বলা যাবে? এটা আমি বলতে পারবো না, এটা আমি কিছু কমেন্টস করবো না। এন্ড ফাইনালি, স্পোর্টসের ক্ষেত্রে এবার আমরা সন্তোষ ট্রফি, গতবার চ্যাম্পিয়ন হয়েছিলাম, সঞ্জয় রায় ছিল কোচ, এবার আমরা হতে পারলাম না। তো কি সামগ্রিকভাবে ববিদা, কলকাতার মেয়র, বিধায়ক, রাজ্য, সমস্ত রাজ্যবাসীর কাছে যে স্পোর্টস এর কিছু একটা কমিটমেন্ট থাকে, ববিদা কি বলবে? বেসিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, গ্রামে গ্রামে, জেলায় জেলায়, সেখান থেকে ছেলে তুলে নিয়ে এসে ভালো করে এখানে এডুকেশন আর স্পোর্টস এরিনা একসাথে তৈরি করে সেই ছেলেগুলোকে তৈরি করা, এবং যদি তার মধ্যে না তৈরি হতে পারে তাদের গ্যারেন্টি অফ জব না দিলে কিন্তু ছেলে আসবে না। যে তোমার করলাম, আমি লড়াই করলাম, তারপর ওখানে আমি কোনো কারণে পায়ে চোট হয়ে গেল বা খেলতে পারলাম না, আমার লাইফটা তখন আবার জিরো হয়ে গেল। গ্যারেন্টি অফ জব এটা না হলে কিন্তু স্পোর্টস পার্সন উঠবে না।
থ্যাংক ইউ ববিতা, থ্যাংক ইউ ভেরি মাচ। এই অত্যন্ত ব্যস্ততার মাঝখানেও তুমি আমাদের সময় দিলে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো।